কয়েকশো কোটি টাকার মেদিনীপুর পৌরসভায় দুর্নীতি হয়েছে এই বিল্ডিং প্ল্যান সংক্রান্ত, এবং 1000টির বেশি বিল্ডিং প্ল্যান পাস হয়েছে এই গত 4.5 বছরে। এবং এই বিল্ডিং প্ল্যানগুলো প্রত্যেকটাই মানুষ তারা কিন্তু প্রতারিত হয়েছেন পৌরসভার দ্বারা। এটা প্রাতিষ্ঠানিক চুরি হয়েছে, প্রাতিষ্ঠানিক করাপশন। এই প্রাতিষ্ঠানিক করাপশনটাই মোয়েল মাথা হচ্ছে আমাদের পৌরসভার পৌরপিতা। মহামান্য হাইকোর্টে মামলাটি করেছি, মহামান্য হাইকোর্টের আপনার চিফ জাস্টিসের কাছে কেসটি পড়েছে। তাহলে কি সত্যিই 11ই আগস্ট হাইকোর্টে বড় ঝামেলার মুখে পড়তে চলেছে মেদিনীপুর পৌরসভা? তাহলে বিপদে পড়তে পারেন বহু বিল্ডিং নির্মাতা তথা প্রমোটার। এবার আরও বড় সংকটের মুখে মেদিনীপুর পৌরসভা। গত 4.5 বছর ধরে মেদিনীপুর পৌর এলাকাতে বহুতল নির্মাণে মোটা টাকার লেনদেন হয়েছে এবং অবৈধভাবে নির্মাণে অনুমতি দেওয়া হয়েছে এমন অভিযোগ জমা পড়ল খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে। একেবারে জনস্বার্থ মামলা করলেন মেদিনীপুর পৌরসভারই 21 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মোহাম্মদ সাইফুল। 11ই আগস্ট যার প্রথম শুনানি। এমনিতেই মেদিনীপুর পৌরসভা একাধিক সংকটের মধ্য দিয়ে চলছে। চরম আর্থিক সংকটে মেদিনীপুর পৌরসভার বেশিরভাগ কাজকর্ম, প্রকল্পের কাজ বাদ দিলেও কর্মীদের বেতন, অবসরপ্রাপ্তদের পেনশন এসব দিতেই নাভিশ্বাস অবস্থা। টলটলায়মান পরিস্থিতিতে চলছিল তৃণমূলের মেদিনীপুর পৌর বোর্ড। তার ওপর নতুন বিপদ, 4.5 বছরের বহুতল নির্মাণের মামলা। সেক্ষেত্রে অভিযোগ অনুসারে পুরনো ফাইল খুলে দেখা গেলে বহু প্রমোটার থেকে নির্মাণকারীরা বিপদে পড়তে পারেন বলে দাবি অভিযোগকারী কংগ্রেস কাউন্সিলরের। কারণ এই নির্মাণের বৈধতা নিয়ে বহু প্রশ্ন বহুবার উঠেছে মেদিনীপুর শহরের মানুষের পক্ষ থেকে। এবার হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে জনস্বার্থ মামলা। কি অভিযোগ বা কোন কোন কারণ সাজিয়ে মামলা করা হয়েছে শুনুন কংগ্রেস কাউন্সিলরেরই মুখে। আমি মেদিনীপুর পৌরসভার যে বিল্ডিং প্ল্যান পাস হয়, সেই প্ল্যানটা দীর্ঘদিন ধরে যেভাবে পাস হয়ে আসছে তার বিরুদ্ধে বহু জায়গায় প্রথমে চেয়ারম্যান সাহেবকে জানালাম, তারপরে এক্সিকিউটিভ অফিসারকে জানালাম, তারপরে এসডিও সাহেবকে জানালাম, তারপরে ডিএম স্যারকে জানালাম, এসপিকে জানালাম, আমাদের সুধা স্টেট আরবান ডেভেলপমেন্ট অফ মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স সেখানে জানালাম, স্টেটের চিফ সেক্রেটারিকে জানালাম। সব জায়গা থেকে দেখলাম চিঠি ফরওয়ার্ড হয়ে চেয়ারম্যানের কাছে চলে আসছে, টেকে নেসেসারি স্টেপ, তো যথাযথ ব্যবস্থা নিন এসব বলেই পাশ কাটিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু ঘটনার প্রকৃত তদন্ত এবং যেভাবে চলছে সেই একই রকমভাবে দুর্নীতি সেই 5 বছর ধরে আমি দেখে যাচ্ছি, প্রায় 4.5 বছর ধরে একই রকমভাবে চলে যাচ্ছে। বলছি বিস্তারিতভাবে। 16ই আগস্ট 2021 সালে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট একটা নোটিফিকেশন করে, যে নোটিফিকেশনের মাধ্যমে বলে যে সমস্ত বিল্ডিং প্ল্যান অনলাইনের মাধ্যমে হবে, মানে অফলাইনে কোনো বিল্ডিং প্ল্যান 16ই আগস্ট 2021 থেকে হবে না। আর আপনারা একটা জিনিস জানেন, মেদিনীপুর পৌরসভা সহ মেদিনীপুর জেলার 7টি পৌরসভাকে 16ই আগস্ট 2021 পশ্চিমবঙ্গ সরকার একটা নমিনেটেড একটা বডি বানিয়ে দেয় অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে, যেখানে চেয়ারম্যান সোমেন খাঁকে করা হয় আপনার পার্সন অ্যাপয়েন্টেড অ্যাজ মেম্বার অফ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে নিয়োগ করা হয়। সেই কপিটি আমার কাছে আছে, 16ই আগস্ট 2021। আর সরকারি যে নোটিফিকেশন সেটাই দিয়েছে 16ই আগস্ট 2021 থেকে কোনো অনলাইন বিল্ডিং প্ল্যান ছাড়া অফলাইনে বিল্ডিং প্ল্যান হবে না। সেটা কবে? 2রা আগস্ট এই নোটিফিকেশনটা জারি হয়েছিল, আপনাদেরকে আমি কপি সার্ভ করে দেবো। তাহলে চেয়ারম্যান হিসাবে নমিনেটেড হয়ে সোমেন খান যেদিন বসলেন সেদিন থেকে তার কোনো এখতিয়ার নাই অফলাইনে একটাও বিল্ডিং প্ল্যান সই করার। সরকারি নোটিশ অনুযায়ী সোমেন খান যেদিন চেয়ারে বসেছিলেন মনোনীত হয়ে, সেদিন থেকে তার একটাও বিল্ডিং প্ল্যান অফলাইনে সই করার অধিকার নাই। অথচ ভুরি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেবো, অফলাইন বিল্ডিং প্ল্যান সই পাস করেছেন উনি। এবং 2022 সালে উনি নির্বাচিত হয়ে মার্চ মাসে, যখন আমিও নির্বাচিত হয়ে জিতে এলাম, তখন থেকে বোর্ড চালাচ্ছেন। আগের কথাটা নাই ছেড়ে দিলাম, অ্যাডমিনিস্ট্রেটর ছিল। বোর্ড চালানোর পর থেকে উনি একই রকমভাবে সই করে যাচ্ছেন। ওনাকে বারংবারভাবে জানালাম, প্রতিবাদ করলাম। বোর্ড মিটিংয়ে 410টা পুরনো বিল্ডিং প্ল্যান পাস করালেন। সেই বিল্ডিং প্ল্যানগুলো কবেকারের? 410টা বিল্ডিং প্ল্যান ছিল উনি যে পাস করালেন, সেটা
16/8/2021 থেকে 16/3/2022 পর্যন্ত বিল্ডিং প্ল্যান ছিল। 410টা বিল্ডিং প্ল্যান পাস করালেন 10/9/2024 উনি। এই কপিটা দিয়ে দেবো আপনাদেরকে। 410টা বিল্ডিং প্ল্যান যখন পাস করাতে গেলেন, তখন বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে আমি দাঁড়িয়ে বললাম যে এটা ঠিক হচ্ছে না। ইললিগালটা আগের বোর্ড যদি করে যায়, কিংবা এই বোর্ডেও যেগুলা করেছে, সেই ইললিগালিটির দায়িত্ব আমরা নিতে পারবো না, এবং আমরা নেব কেন? অন্যায়টা অন্যায়, কিন্তু সংখ্যাধিক্যের জোরে তৃণমূলের পৌর বোর্ড ছিল, এখনো আছে। 21 জন ওদের নির্বাচিত প্রতিনিধি, ওদের মধ্যে বেশিরভাগ তাদের পক্ষে বলায় তারা কিন্তু বোর্ডে পাস করে নেয়। এবং আমার সেই বক্তব্য এখানে নোট করা আছে। সেই বক্তব্যের মধ্যে আমি উল্লেখ করেছি, এবং আমার বক্তব্যকে সমর্থন করেছেন ডক্টর গোলক বিহারী মাঝি, এখানে লেখা আছে নোটশিটে। তো তার পরবর্তীকালে আমি যখন এই আমাদের বোর্ড মিটিংয়ের রেজলিউশনের যখন কার্যবিবরণী বেরালো, তখন তাতে দেখলাম আমাদের কথার কোনো উল্লেখ নাই। যা আমরা বলেছিলাম, যেটা প্রতিবাদ করেছিলাম, এটা ইললিগাল, ইললিগাল ইজ ইললিগাল, সেটা কখনোই লিগ্যাল হতে পারে না। আপনি বোর্ডে পাস করান আর যেখানেই পাস করান। আমাদের পশ্চিমবঙ্গ পৌরসভার একটা মিউনিসিপ্যালিটি বিল্ডিং অ্যাক্ট আছে, সেই অ্যাক্টের রুলস অনুযায়ী এই বিল্ডিংগুলা অবৈধ। তাহলে অবৈধটাকে কিভাবে পৌরসভায় পাস করাতে পারেন? হয়ে গেল। তার পরবর্তীকালে নোট দিলাম আমি 29/12। আমি জয়েন্ট সেক্রেটারিকেও আমি নোটিশ করেছিলাম, উনি চিঠি করেছিলাম, উনি 29/12/2025 সেই একই চিঠি পাঠালেন, টেকে নেসেসারি স্টেপ। পরবর্তীকালে কিছুদিন আগে দেখলাম উনি 405টা বিল্ডিং প্ল্যান পাস করার জন্য আবার বোর্ড মিটিং রাখলেন। কবে? 30/5/2026, এই 5 মাসে, নতুন সরকার আসার পর। তো তখন আমি দেখলাম যে এর প্রতিবাদ হওয়া দরকার। আবার আমি অ্যাডভান্স লিখিত চিঠি দিলাম 6/6/2026, যে আপনি যদি এই বিল্ডিং প্ল্যানগুলো পাস করার চেষ্টা করেছেন, আমি কিন্তু আইনের দ্বারস্থ হব। কারণ সর্বস্ত আমি জানিয়ে কোনো জায়গায় বিচার পাইনি, সেই জন্য আমি মহামান্য আদালতের কাছে যাব, আমি লিখিত আকারে জানিয়েছিলাম। পরবর্তীকালে বোর্ড মিটিংটা ক্যান্সেল করা হয়, সে ক্যান্সেলের চিঠিও আমার কাছে আছে। কিন্তু আমি জানতে পারি যে এদের কাছে কোনো উপায় নাই, কারণ এরা গলা পর্যন্ত খেয়ে বসে আছে। এদেরকে বিল্ডিং প্ল্যানগুলো পাস করতে হবে। এবং আমি সমস্ত কাগজ ঘেঁটে যেটা পেলাম, অবাক করা কিছু তথ্য পেলাম। যে তথ্যের মধ্যে হচ্ছে, যে প্ল্যানটা আমাদের এই গত মাসে পাস করার চলছে পরিকল্পনা বোর্ড অফ কাউন্সিলরের কাছে, সেই বিল্ডিংগুলো অলরেডি হয়ে গেছে। সেই বিল্ডিংয়ের মধ্যে আবার কিছু বিল্ডিংয়ের কমপ্লিশন সার্টিফিকেট চেয়ারম্যান দিয়ে দিয়েছেন, সেই কপিও আমার কাছে আছে। তাহলে সেই বিল্ডিং যখন আপনি কমপ্লিশন সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, মানে কি, অ্যাজ পার গভর্নমেন্ট রুল অনুযায়ী বিল্ডিংটাও সে প্রমোটার হোক আর যে কোনো ব্যক্তি হোক কিংবা যে কোনো বিল্ডার হোক, সে নিয়ম মাফিক ঘরটা কমপ্লিট করে নিয়েছে, তাকে সার্টিফিকেট ইস্যু করছেন আপনি। কিন্তু সেই প্ল্যানটা পাসই হয়নি বোর্ডে। বিল্ডিং প্ল্যান না পাস হলে তাহলে তার পরবর্তী পদক্ষেপ হচ্ছে সে বিল্ডার কিংবা ডেভেলপার, যে বাড়ির মালিক, সে বিল্ডিং করা শুরু করবে। অথচ তার কাছে সমস্ত কাগজ একটা ধরিয়ে দেওয়া হয়েছে, সেই কাগজটা জাল। দায়িত্ব সহকারে বলছি, ওই কাগজটা যেটা ধরানো হয়েছে সেটা জাল। এবং এই জাল কাজের জন্য চেয়ারম্যান কাউন্সিলরদেরও আমাদেরকে জুড়িয়ে নিতে চাইছেন। অনেকে কাউন্সিলর, তারা পড়াশোনা করেননি এতটা বিল্ডিং রুল অনুযায়ী, তারা জানেন না, তারাও ওনার জালে অনেকে ফেঁসে গেছেন। কিংবা অনেকে প্রলোভিত হয়ে তারাও চুপ করে আছেন। আর আমি জিনিসটা পুরোটা বুঝেছি, আজ না হলে কাল এর কিন্তু বিচার হবেই, এবং বিচার করা উচিত। কারণ এই বিল্ডিংগুলো ফার্স্টে একটা যদি প্রমোটার কিংবা বিল্ডার ইনি হন, ইনি ফার্স্টে একটা আইডি ক্রিয়েট হয়, আইডি ক্রিয়েটের পর ওনার, আমাদের পৌরসভার এক্সিকিউটিভ অফিসার হচ্ছে নোডাল অফিসার, প্রত্যেকটা বিল্ডিং প্ল্যানের নোডাল অফিসারের কাছে এই কপিটা যাবে। যাবার পর উনি বোর্ড অফ কাউন্সিলরের মিটিং ডাকবেন। সেই বোর্ড অফ কাউন্সিলরের মিটিংয়ে সিদ্ধান্ত হবে যে বিল্ডিং প্ল্যানটা পাস করা যাবে না আটকানো যাবে। এবং আটকানো যায় না, কোনো সেটার যদি চেঞ্জেস করতে হয় সেটা বলে দিতে হবে যে তোমাকে এই কারণে দেওয়া যাচ্ছে না, তোমাকে এইগুলো রেকটিফিকেশন করে দিতে হবে। তার পরবর্তীকালে এক্সিকিউটিভ অফিসার তথা নোডাল অফিসার তিনি চিঠি করবেন
তিনি জানাবেন যে এত টাকা ফিস জমা করতে হবে। সে বিল্ডার ফিস জমা করলে তারপরে তাকে একটা কপি বেরাবে, সেটা চেয়ারম্যান ডিজিটালি সাইন করবেন, তারপরে সে প্ল্যান পাস করবে, তারপরে প্ল্যানটা অনুযায়ী বাড়ি হবে। বাড়ি হওয়ার পর সমস্ত কিছু ইঞ্জিনিয়াররা দেখবেন, সেই কনসার্ন ডিপার্টমেন্টের এই ওয়ার্ডের এসেই দেখবেন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেখার পর সেই বিল্ডিংটা কমপ্লিট হলে সমস্ত নিয়ম মাফিক অনুযায়ী চেয়ারম্যান কমপ্লিশন সার্টিফিকেট দেবে, তারপরে বিল্ডিংগুলো বেচাকেনা হবে কিংবা মানুষের সে তার বসবাসযোগ্য হবে। তো এই প্রসিডিওরের মধ্যে টোটাল কাউন্সিলরদের কাছে যাওয়া, বোর্ডে ডিসকাশন হওয়া এবং সেই ডিসকাশন অনুযায়ী রিজেকশন হওয়া কিংবা অ্যাকসেপ্ট হওয়া, এই প্রসিডিওরটার মধ্যে না ঢুকে তিনি পুরোটাকে অ্যালুপ করে নিজে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, এবং আমি কয়েকশো কোটি টাকার মেদিনীপুর পৌরসভায় দুর্নীতি হয়েছে এই বিল্ডিং প্ল্যান সংক্রান্ত, এবং 1000টির বেশি বিল্ডিং প্ল্যান পাস হয়েছে এই গত 4.5 বছরে। এবং এই বিল্ডিং প্ল্যানগুলো প্রত্যেকটাই মানুষ তারা কিন্তু প্রতারিত হয়েছেন পৌরসভার দ্বারা। এটা প্রাতিষ্ঠানিক চুরি হয়েছে, প্রাতিষ্ঠানিক করাপশন। এই প্রাতিষ্ঠানিক করাপশনটাই মোয়েল মাথা হচ্ছে আমাদের পৌরসভার পৌরপিতা। আমি একজন কাউন্সিলর হয়ে কালকে আদালতে জিজ্ঞাসা করছেন, আপনি কাউন্সিলর, আপনি কেস জনস্বার্থে, আমি কাউন্সিলর হয়ে বিচার পাচ্ছি না। আমরা আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে ডাক দেব, মেদিনীপুর শহরের বহু বাসিন্দা আছেন যারা কাউকে ভরসা করে বলতে পারছেন না যে আমার এই প্রবলেমটা হয়েছে, বিল্ডার্স কিংবা কেউ আমার জায়গা দখল করেছে এবং বাড়ি করছে, নিয়ম মাফিক করছেন না, তার বিরুদ্ধে বলতে গেলে আমি অন রেকর্ড আমি পৌরসভায় উপস্থিত আছি, হেয়ারিং হচ্ছে, যে বিল্ডারের এগেনস্টে যিনি কমপ্লেন করেছেন তাকে চেয়ারম্যান বলছেন যে আপনারা বাইরে গিয়ে সেটেল করে নিন। মানে বলছে পয়সা করে নিয়ে আপনারা সেটেল করে নিন। সেই সব মানুষ না কাউন্সিলরের কাছে, না চেয়ারম্যানের কাছে, না মানে এমএলএ এর কাছে, না এমপির কাছে, কারু কাছে গিয়ে বিচার পাননি। সেই সব মানুষদেরকে আহ্বান করব, যোগাযোগ করুন। আপনাদের যা যা সমস্যা আছে, আমরা যে জনস্বার্থে মামলা করেছি, আমার ব্যক্তিগত মামলা নয়, ব্যক্তিগত স্বার্থের জন্য আমার মামলা নয়, এটা মেদিনীপুর শহরবাসীর জন্য আমি মামলা করেছি। মেদিনীপুরের শহরের আমি একজন জনপ্রতিনিধি, মানুষ আমাকে আস্থা রেখেছিলেন, তৎকালীন শাসক দলের বিধায়ককে আমি হারিয়ে জিতে এসেছি। মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে, মেদিনীপুর শহরবাসীর উপরে দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার কাছে আমি আবদ্ধ হয়ে তাদের স্বার্থে আমি কিন্তু জনস্বার্থ মামলা করতে বাধ্য হয়েছি। এবং আরো কিছু মজার মজার কাণ্ড আছে। এটা তো ইলিগাল ছেড়ে দিন, সেটাতে কোনো মানে আপনার প্রশ্নই নাই। বিল্ডিং প্ল্যানটাও যে ছাড়া হয়েছে, সেই প্ল্যানের মধ্যে আজগুবি কিছু ঘটনা আছে। যেদিন বিল্ডিং প্ল্যানটা দেওয়া হয়েছে সেই দিনই বিল্ডিং প্ল্যানটা পাস হয়ে গেছে। মানে এত প্রসিডিওর মেনটেন করে সেই দিনই বিল্ডিং প্ল্যান পাস হয়ে গেছে, হাস্যস্কর জিনিস। আবার একটা চরম হাস্যস্কর জিনিস হচ্ছে, বিল্ডিং হয়েছে জি মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর, সিক্স ফ্লোর আজকে প্ল্যানটা পেয়েছে, আর G+1, 2, 3 প্ল্যান পেয়েছে আজকের পরে, মানে 2-4 দিন পরে। মানে বিল্ডিং প্ল্যানের নিয়ম হচ্ছে প্রথমে একতলা, দোতলা, তিনতলা হলো, তারপরে 4তলা 5তলার অ্যাপ্লিকেশন করবে, হওয়ার পর তারপরে পৌরসভা ভেরিফিকেশন করে তাকে দেবে কি দেবে না সিদ্ধান্ত নেবে। কিন্তু এখানে হয়ে গেছে কি, প্রথমে 4তলা 5তলা হাওয়ায় হয়ে গেছে, তারপরে নাকি বিল্ডিং প্ল্যান ছাড়া হয়েছে G+1+2। এই কদিন আগেও একটা বিল্ডিং দেখেছেন, একটা কমপ্লেন হয়েছিল মেদিনীপুরে, এক ব্যবসার চলে, শপিং মল চলে, নাম বলছি না কারণ তাদের তো কোনো দোষ নাই। তো সেইখানে কি হয়েছে, আপনার কমার্শিয়ালি বিল্ডিং প্ল্যানটা পাস করেনি, এমনি আপনার ডোমেস্টিক পাস করেছেন, কিন্তু কমার্শিয়ালি করে চেয়ারম্যানের সই জাল করে, এবং চেয়ারম্যান জাল করেছেন না সেই ব্যবসায়ী জাল করেছেন সেটা তদন্ত হওয়া প্রয়োজন। আমি সেইগুলোও দিয়েছি, থানাতেও জমা করেছি। চেয়ারম্যানের সই ডিজিটাল সিগনেচার জাল আছে, দুটো প্ল্যানেই চেয়ারম্যানের ডিজিটাল সিগনেচার আছে। এবং আমরা গাছ খাতা থেকে যেটা আমাদের প্ল্যান থাকে পৌরসভার, সে পিডব্লিউডি সেকশন থেকে নিয়ে দেখেছি, যেটা ডোমেস্টিক আছে সেটা অরিজিনাল, যেটা আপনার কমার্শিয়াল দেখানো আছে সেটা জাল। তাহলে সেটাও তদন্ত করা হোক, সেই জাল প্ল্যানটা চেয়ারম্যান দিয়েছেন না সেই ব্যবসায়ী দিয়েছেন, সেটা তদন্তের আওতায় আনা উচিত।
এইরকম ভুরি ভুরি অভিযোগ আছে। এবং আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তিনিও আপনারা শুনেছেন এবং অনেক খবরে বেরিয়েছে যে তিনিও এসে কিন্তু প্রতিবাদ করেছিলেন মেদিনীপুরে এরকম বিল্ডিং প্ল্যান হচ্ছে কেন। তো সেহেতু তখনও বিচার হয়নি। আমি অনেকদিন লক্ষ্য করলাম যে মমতা ব্যানার্জি বলে গেছেন, চিফ মিনিস্টার সততার প্রতীক, হয়তো বিচার হবে, কিন্তু বিচার হলো না। পরবর্তীকালে দেখলাম আমাদের যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, তিনি এক জনসভায় বলেছিলেন যে মেদিনীপুরের একজন যাই হোক ব্যবসায়ী আছেন, নাম তুলেই বলেছিলেন, আমি নাম বলতে ভয় পাই না, টাকা আসছে কোথা থেকে, ধীরে চলো বাবা ধীরে চলো, বাড়িতে কোনোদিন অতিথিরা হাজির হয়ে যাবে, এসবও বক্তব্য রেখেছিলেন। বর্তমান চেয়ারম্যান আমাদের মুখ্যমন্ত্রী, তিনি এখন মুখ্যমন্ত্রী হয়ে বলছেন জিরো টলারেন্স। আশা করব তিনি যেন তার দিকে ঘটনার তিনি দৃষ্টিপাত করেন এবং যথাযোগ্য দোষীদেরকে একদম দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। না হলে আজকে মেদিনীপুর শহর যেভাবে জঞ্জালে পরিণত হয়ে গেছে, আপনারা টোটোকে দেখতে পান, টোটোওয়ালাদের দোষ নাই। মেদিনীপুর শহরে এত যদি কনজাস্টেড করে দেওয়া হয়েছে, যেখানে একটা বাড়ি হওয়ার কথা সেখানে 10 তলা বাড়ি হচ্ছে, 4টা 5টা করে ফ্লোর। কি হচ্ছে, আপনার 4টা 5টা করে অ্যাপার্টমেন্ট আছে, মানে গাদা গাদা। একটা যেখানে আপনার 8 কাঠা জায়গায় 2টো কি 3টে ফ্যামিলি থাকতো, 15 জন থাকতো, সেখানে আপনার 1000 লোক আছে, 800 লোক আছে। সে এইসব টাউনটা সাইডে বাড়ছে না, একদম উপর দিকে বেড়ে যাচ্ছে। তো এই সব আমাদের জলের সমস্যা হচ্ছে, রাস্তার সমস্যা হচ্ছে, পার্কিং এর সমস্যা হচ্ছে। মেদিনীপুরে পার্কিং এর ভীষণ সমস্যা। আমাদের যারা ছেলে মেয়েদেরকে বাচ্চাদেরকে স্কুলে আনতে যায় ছাড়তে যায় 10টা 10:30টার সময় যারা বেড়ায়, তারা বুঝতে পারবেন কি মেদিনীপুর শহর কিরকম ট্রাফিক সমস্যার মধ্যে ভুগছে। এগুলা কিন্তু মেন কারণ। আর এরকম যদি দীর্ঘদিন চলতে থাকে, এরকম বিল্ডিং প্ল্যান পাস হতে থাকে কোটি কোটি টাকার বিনিময়ে, এবং শয়ে শয়ে কোটি কোটি টাকা, এবং এই কোটি কোটি টাকা কোথায় যেত, কোন নেতার কাছে যেত, তারা এখন ভালো তৃণমূল হয়ে কাদের সঙ্গে ঘোরাঘুরি করছে, সবই তদন্তের আওতায় আসা উচিত। এবং আশা রাখছি বর্তমান শাসক আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উপরে। আর সবচেয়ে বড় কথা, আমি মহামান্য হাইকোর্টে মামলাটি করেছি। মহামান্য হাইকোর্টের আপনার চিফ জাস্টিসের কাছে কেসটি পড়েছে, 11ই আগস্ট ডেট আছে। এবং এই মামলাটি যেহেতু চিফ জাস্টিসের কাছে পড়েছে, আগামী 3 মাসের মধ্যেই এটি সমস্যার আশা করি একটা সমাধান করে দিতে পারবো। এবং মেদিনীপুর শহরবাসীর যারা যারা ডিপ্রায় হয়েছেন, আপনাদের মাধ্যমে তাদেরকেও বলবো তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমি তাদের যথাসাধ্য তাদের সাহায্য করার পূর্ণ আশ্বাস দিচ্ছি। জেলা প্রশাসনের আগে আগে জানি।